সরকারকে এই তালিকাটা প্রকাশ করে আলটিমেটলি তো এই মান্যতাটা দিতে হলো সরকারকে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। সরকারের অভিসন্ধি অত্যন্ত খারাপ, যার জন্য এই ধরনের একটা লিস্ট পাবলিশ করা হলো। এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে। এই যে সরকার আজকে যেই একটা তালিকা বার করলো ঠিকই, কিন্তু এখন যা হওয়ার তা তো মোটামুটি হয়ে গেছে। বিশেষ করে এই যে লিস্টটাও তারা বার করলো, এরপরেও যে আহামরি ভীষণ পরিবর্তন হয়ে যাবে, যোগ্যদের জীবনে বিশাল পরিবর্তন আসবে তা নয়। আজকের লিস্টটা এটারই ইঙ্গিত যে একটা আইনি জটিলতা আবার আসন্ন, এবং তার ফলে যেটা হবে আলটিমেটলি এই যে ধরো পরীক্ষা বলো বা যেই সমস্ত ছেলেমেয়েগুলো আবার প্রিপারেশন নিচ্ছে চাকরি পাবে বলে বা এইগুলো করার জন্য, তাদের স্বপ্নগুলো আবার রসাতলে যাওয়ার দিকে এগোচ্ছে। যদি আজকের তালিকাটা যদি ধরে নি, আগে কেন বার করেনি? আগে যদি বার করতো যোগ্যদের চাকরিটা হয়তো বাঁচতো। এবারে যদি এদের মধ্যে ধরে নিই যে আবার টাকা দিয়ে চাকরি পেয়েছে, এরা কি যাদের টাকা দিয়েছে তাদের ছেড়ে দেবে? ধরো সাপোজ এই এতগুলো নাম আছে, টেন্টেড তো বলে দিল, কিন্তু এরা কেন টেন্টেড, কিসের জন্য টেন্টেড, এরা কি করেছিল, এদের অপরাধটা কি, মানে এরা কি করেছে? কেউ সাদা খাতা জমা দিয়েছে, হ্যাঁ মানে ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়েছে, বা ধরো কারোর নাম্বার বাড়ানো হয়েছে অনৈতিক, এক্সপায়ারি অফ প্যানেল, কি কারণটা কি, কোনোটাই কিছু মেনশন নেই। দেখো যা বোঝা গেল তাতে করে হচ্ছে এসএসসি এই প্যানেলটা প্রকাশের ক্ষেত্রে একটা সম্পূর্ণরূপে একটা অনীহা ছিল। অনীহা থাকা সত্ত্বেও একটা যেন তেন প্রকারেণ একটা প্যানেল প্রকাশ করলো ওরা। কল্যাণ ব্যানার্জি 1900 বললো, এরা পাবলিশ করলো 1800 সামথিং, অথচ তালিকাটা কিন্তু আরো বেশি হবে, অন্তত 7-8 হাজারের মিনিমাম। যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় যেটা বলেছিল সেটাও যদি ধরা হয়, আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়গুলো সম্পূর্ণটাই যে একটা প্রহসনে পরিণত হয়েছে এটা বোঝার আর কারুর বাকি নেই। এক তো সুপ্রিম কোর্ট বলেছিল বলে তাই ওরা বার করেছে, তাও মানে দীর্ঘ অনীহা সত্ত্বেও এরা এই বিষয়টা, আমার মনে হয় সুপ্রিম কোর্টে হয়তো এই প্যানেলটা নিয়েও একটা ইন্টারফারেন্স হবে। আমার যদ্দূর লিস্ট নিয়ে, এই লিস্টটা নিয়ে, এই যে লিস্টটা যেটা বার করলো না এই টেন্টেডদের নিয়ে, আমার মনে হয় এটারও একটা লিগালি একটা ইন্টারভেনশন হবে। কারণ যেভাবে যে পদ্ধতিতে হলো বা যেভাবে লিস্টটা বেরোলো, এটার মধ্যে একটা তারতম্য তো অবশ্যই আছে। আমি জাস্ট একটু আগে বেরিয়েছে, সম্পূর্ণটা এখন অবধি পুরোটা দেখে উঠতে পারিনি। তবে একটা জিনিস ঠিক, দেখো মানুষ যদি মিথ্যা কথা বলে না, দ্যাটস এ কমপ্লিটলি লজিক্যাল থিং, যেটা তোমাকে আমি বলছি। বিভিন্ন সময় বিভিন্ন ভার্সন হয়, বাইরে বলবে কেউ 2000, কল্যাণ ব্যানার্জি কোর্টের মধ্যে বলবে 1900, বেরোবে 1800, মানে এরকম কথা তোমাকে আমি বলছি। আর অতীতে আজকে ধরো আমি সম্পূর্ণ অন্য প্রসঙ্গ তোমাকে বলছি। ধরো আজকে এই যে টেন্টেডদের তালিকা, ধরো এই কজন যে টেন্টেড, এটা তো রাজ্য সরকার বা এসএসসি জানতো। যদি আজকের তালিকাটা যদি ধরে নি, আগে কেন বার করেনি? আগে যদি বার করতো যোগ্যদের চাকরিটা হয়তো বাঁচতো। তুমি 1800 জনের যদি বার করতে আগে, তারপরে সেই যা হতো না হতো, এই যে সরকারের এই যে অভিসন্ধি না, এই অভিসন্ধির জায়গায় এই এত প্রশ্নগুলো আসতো না। এই 1800 জনকেই যদি আলটিমেটলি, কারণ দেখো এটা তো আর মানে এটা ওরা বার করতে চায়, কেউই চাইবে না। কারণ ধরো আজকে এই যে 1800 জনের নাম যারা বার করেছে, এদের মধ্যে ধরো যদি চাকরি, আমি জানি না আদৌ কারা সত্যি কারা মিথ্যা, কারণ ওর কোনো মানে কোনো ন্যারেশন নেই ওর পাশে যে কেন বাদ। শুধু তাই নয়, স্কুলের নাম নেই, বিষয় নেই। বলছি সেটাই তোমাকে বলছি, মানে খুব একটা কি বলবো তোমাকে, এটা কোনোভাবে এটাকে এক্সস্টিভ লিস্ট বলা যায় না। ইট ক্যানট বি টার্ম টু বি অ্যাজ এন এক্সস্টিভ লিস্ট, বা কোনো স্পিকিং লিস্ট না, মানে এটা যেন তেন অপকারণও পারলাম আমি করে দিলাম। বি দ্যাট অ্যাজ ইট মে, এখনো অবধি যাদের নাম বেরোলো, এবারে যদি এদের মধ্যে ধরে নিই যে আবার টাকা দিয়ে চাকরি পেয়েছে, এরা কি যাদের টাকা দিয়েছে তাদের ছেড়ে দেবে? আজকে ধরো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে ছেড়ে দেবে? বা আমি বলবো যে ছেড়ে দেওয়াটাও উচিত হবে না তাদের। যারা পয়সা নিয়ে এদেরকে চাকরি করিয়ে দিয়েছিল, আমি তো বলবো যাদের আজকে নাম তালিকায় বেরোলো, আজকে গিয়ে কলার ধরা উচিত। আমি যে জায়গাটা তোমাকে বলতে চাইছি, দেখো সেটা হচ্ছে সরকার যদি এই সদর্থক পদক্ষেপগুলো আগে নিত, প্রথম কথা হচ্ছে চুরি না করলেই তো ভালো হতো, কিন্তু এদের তো এখন চোরানাশনে ধর্মের কাহিনী, এদেরকে তো ধর্মের কাহিনী শোনানো যাবে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন স্পষ্টত একটা জিনিস, সেটা হচ্ছে চুরি যখন হয়েছিল সরকার যদি সদিচ্ছাটা দেখাতো, তাহলে অল্প কিছু জনের উপরে দিয়ে গিয়ে যোগ্যরা বাঁচত। আলটিমেটলি যেটা বিষয় সেটা হচ্ছে এই যে সরকার আজকে যেই একটা তালিকা বার করলো ঠিকই, কিন্তু এখন যা হওয়ার তা তো মোটামুটি হয়ে গেছে।
বিশেষ করে এই যে লিস্টটাও তারা বার করলো, এরপরেও যে আহামরি ভীষণ পরিবর্তন হয়ে যাবে, যোগ্যদের জীবনে বিশাল পরিবর্তন আসবে তা নয়। কারা যোগ্য কারা অযোগ্য, মুখ্যমন্ত্রী বলছে কাদের অযোগ্য বলছে দেখি তো একবার, মনে আছে সেই থেকে বলেছিল। তো আজকে তো সেই সরকারের একটা, যাই হোক সরকারের এসএসসি বলো আর যে কোনো বডি বলো, তো সরকারেরই ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় মানে পারমিশন ছাড়া হয়তো বাথরুমে যায় না চেয়ারম্যান যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আলটিমেটলি আজকে সরকারকে 1 হোক বা 18 হোক বা 100 হোক বা 1800 হোক বা 18,000 হোক, সরকারকে এই তালিকাটা প্রকাশ করে আলটিমেটলি তো এই মান্যতাটা দিতে হলো সরকারকে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। এই তালিকাটা নিয়েও একতরফা ভাবে বিষয়টা হবে না, এটা নিয়েও একটা আইনি কচকচানি হবে, একটা জটিলতা তৈরি হবে। এই করে গিয়ে আলটিমেটলি যে পরীক্ষাটা হওয়ার কথা, আমার ধারণা সরকার সেই পরীক্ষাটা কোনোভাবেই ওই সময় করতে চাইবে না। কারণ তুমি ফান্ডামেন্টাল সমস্যাটা বোঝো, এই সরকার কোনো পার্মানেন্ট এমপ্লয়মেন্ট দেওয়ার মতন জায়গায় নেই। এই সমস্ত জটিলতাগুলো তারা ইচ্ছা করে তৈরি করে এই পার্মানেন্ট এমপ্লয়মেন্টের স্কোপগুলো বন্ধ করে দিতে চাইছে। এদেরকে তুমি ভাতা চাও পাবে, সিভিক এমপ্লয়মেন্ট চাও, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এই ধরনের এমপ্লয়মেন্ট টুকটাক এদিক করে দেবে। কিন্তু আমরা যেটাকে বলি পার্মানেন্ট এমপ্লয়মেন্ট, দি নেচার অফ পার্মানেন্ট এমপ্লয়মেন্ট, এটা সরকার দেবে না। দেওয়ার মতন যে আর্থিক ক্ষমতাটা দরকার এই সরকার তো, এই তুমি দেখো না ক্লাবকে টাকা দিচ্ছে, খেলামেলা উৎসবে এত ব্যয় করছে। আলটিমেটলি এগুলো এই কি বলবো তোমাকে, পপুলিস্ট এই মেজারগুলো নেওয়ার ফলে সরকারের এই দেখনদারি বিষয়টা করতে গিয়ে আলটিমেটলি যে সরকারের যে মূল অর্থনীতির যে শিরদাঁড়াটা সেটা তো ভেঙে গেছে। কারণ এই সরকার অ্যাকচুয়ালি এখানে সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায় চালাননি আর সব কিছু করেছে। একটা আজকের লিস্টটা এটারই ইঙ্গিত যে একটা আইনি জটিলতা আবার আসন্ন, এবং তার ফলে যেটা হবে আলটিমেটলি এই যে ধরো পরীক্ষা বলো বা যেই সমস্ত ছেলেমেয়েগুলো আবার প্রিপারেশন নিচ্ছে চাকরি পাবে বলে বা এইগুলো করার জন্য, তাদের স্বপ্নগুলো আবার রসাতলে যাওয়ার দিকে এগোচ্ছে। আমি বলবো যারা এখনো অবধি যারা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিচ্ছেন, তাদের মুখের দিকে চেয়ে মুখ্যমন্ত্রী অনেক করেছেন, তো এদের সাথে অনেক অন্যায় করেছেন। আর যাই করুন না কেন এই ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে এবার একটু বিরত বলছি। অতীন ঘোষ যা করেছে, বিশেষ করে ওই 14 তারিখের রাত্রিরের যে ঘটনা, সেদিনকে অতীন ঘোষের যা ভূমিকা সমস্ত এভিডেন্স ট্যাম্পার করার ক্ষেত্রে, ওর লোকজন গিয়ে যা হামলা চালিয়েছে, তারপরে 9 তারিখেও কিছুটা ওর ভূমিকা আছে, 9 তারিখে ওই দিনকেও কিছুটা ভূমিকা আছে। আমরা তো জানি সেই দিনকে রাত্রিবেলায় ওখানে ওই আমরা যখন সেকেন্ড পোস্টমর্টমের জন্য ওখানে আমি সজল ঘোষ অগ্নিমিত্রাদি যখন করছি, অতীন ঘোষ এটা খুব বুদ্ধিমানের কাজ করলো। হঠাৎ করে তার লোকজন পাঠিয়ে এমন একটা করলো, আমাদের গাড়ি জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে এরকম করে তারপরে নিজে এসে আলটিমেটলি দেখালো আমি ত্রাতা। তো অতীন ঘোষ কি করেছে না করেছে, যা করেছে ওপরওয়ালা জানে, আমরা জানি, এর হিসাব ওকে ভুগতে হবে।